আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম। আশা রাখছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। মেঘ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। ঝড় বৃষ্টি শেষ, এখন কিন্তু প্রায় সময়ই মেঘ বৃষ্টি লেগেই থাকে। কিন্তু তাই বলে কি হঠাৎ আচার বানানোর প্রয়োজন হলে তা বানানো কি বন্ধ হয়ে থাকবে? অবশ্যই না। তাই আজ এমন একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি যা কিনা একদম ইনস্ট্যান্টলি তৈরি করা যাবে কোনো রকম রোদে শুকানোর প্রয়োজনীয়তা ছাড়াই। আচারটি এতই মুখরোচক হয় যে পোলাও, খিচুড়ি, ভাত, ডাল যেকোনো কিছুর সাথে আপনি টক মিষ্টি করে বানিয়ে একদম গপাগপ খেয়ে ফেলতে পারেন। তো এই বিশেষ একটি আচার তৈরির জন্য এখানে ২ কেজি একদম কচকচে কাঁচা আম নিয়েছি। যত বেশি কচকচে হবে আমের আচারটা কিন্তু ততই ভালো হবে। একেক আচারে একেক রকম আপনার আ পরিপক্কতা লাগে। এই আচারটার জন্য একদম যত বেশি কচকচে হবে আর একটু হালকা মাঝারি সাইজের বাড়াটা শক্ত হয়েছে মধ্যম মানের আমগুলো নিলেই কিন্তু ভালো হবে। আমগুলো খুব বেশিও পরিপক্ক হয়নি, আবার একদমই কচি না। এই সাইজের কিছু আম নিয়েছি। এভাবে বাকলটা সহই আমি টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে ২ ভাগ করলাম, তারপর বীজটা ফেলে দিলাম। তারপর এভাবে জাস্ট কিউব, কিউব করে কেটে নিলাম। একটু হাতের আঙ্গুলে দেখিয়ে দিচ্ছি কতটুকু হচ্ছে, তাহলেই কিন্তু বুঝতে পারছেন। আর অবশ্যই এই যে একটা প্লাস্টিকের মতো থাকে বীজপত্রের গায়ে, এই জিনিসটা ফেলে দিবেন। এভাবে প্রত্যেকটি আমি একে, একে আমি টুকরো, টুকরো করে নিলাম। আপনারা কিন্তু আমার বোঝানোর চেয়ে আমি এই যে দেখিয়ে দিচ্ছি, আমার নখটা কিন্তু একটু, একটু ঢুকে যায়, আবার একদমই সম্পূর্ণ ঢুকে যায় না, আবার না যে একদমই ঢুকতে চায় না। দর্শকগণ, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন সবগুলো আমকে কোনো রকম রোদে দেওয়া লাগবে না। পরিষ্কার পানিতে, একটু বেশি করে পানিতে ভালোভাবে ময়লাটা ধুয়ে নিব। এরপর একটু ছেঁকে নিয়ে উঠিয়ে আবার অল্প পরিমাণ পানি দেব। খুব বেশি কিন্তু পানি দেব না যখন আমরা লবণ দেব। কারণ এতে করে লবণ আর পানির ঘনত্বটা বেড়ে কমে যেতে পারে। এবার ২ কেজি আমের জন্য আমি এখানে ৩ লিটার পানি দিয়েছি। ৩ লিটার পানি দিয়ে আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি লবণ দিতে হবে না, আবার একদম কম দিলেও কিন্তু টক ভাবটা যাবে না। জাস্ট যাতে টক ভাবটা যায়, এইজন্য এগুলোকে আমি লবণটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ১ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। পরবর্তীতে ১ ঘন্টা পর উঠিয়ে নেব। খুব বেশিক্ষণ রাখতে হবে না, তাহলে কিন্তু গলে যাবে রান্নার পর। এবার এখানে ২ টেবিল চামচ আমি কালো যে সরিষাটা আছে সেটা নিয়েছি। সরিষাটা বাটার আগে অবশ্যই একটু ধুয়ে নিতে হবে এবং ৫ মিনিট একটু যখন ভিজিয়ে রাখবেন তখন কিন্তু বাটতে সুবিধা হবে। সরিষাটা যখন বাটা হবে তখন কিন্তু ভালোভাবে পেস্ট করতে হবে এবং অবশ্যই একটু শিলপাটা যদি বেটে নেন তাহলেই কিন্তু ভালো হয়। এই আচারের একদম একটা ম্যান্ডেটরি উপকরণ হিসেবে এই সরিষা বাটাটা দিচ্ছি, এটা স্কিপ করা যাবে না। এবার তলাভারী একটি কড়াইয়ের ২ কেজি আমের জন্য আমি এখানে ২৫০ ml একদম খাঁটি সরিষার তেল নিয়েছি। অবশ্যই কড়াইটা গরম হলে এবং পানি যাতে না থাকে ওই পর্যায়ে দিতে হবে। এবার তেলটা গরম হয়ে এলে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিলাম ১.৫ চা চামচ পরিমাণ, আদা বাটা দিলাম ১.৫ চা চামচ পরিমাণ। আর এখন যে কালো সরিষার পেস্টটা ছিল তা দিচ্ছি। সম্পূর্ণটা লাগছে না। আমি এখানে ২ টেবিল চামচ সরিষা বাটার পর প্রায় ৩ থেকে ৩.৫ টেবিল চামচের মতো হয়েছে। তবে সবটা দিচ্ছি না, ২ টেবিল চামচ দিচ্ছি আর বাকি ১ থেকে ১.৫ টেবিল চামচ পরিমাণ রেখে দিচ্ছি। প্রয়োজন হলে লাগবে। তবে পরে দেখেছি আমার এটি আর লাগেনি। আর এই সরিষাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সরিষার যে তেলটা আছে সেটা একদম খুব সুন্দর করে ফুলে উঠবে। মনে হচ্ছে যেন গাল ফুলিয়ে রাখছে। তবে নরমালি মানুষ যেভাবে গাল ফুলিয়ে রাখে এটা কিন্তু সেটা না। সরিষার তেলের গাল ফুলানো হচ্ছে একটা পজিটিভিটি। যখন এগুলো একটু ভাজা, ভাজা হয়ে আসবে আমি মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিয়েছি। তবে একটু অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে। এভাবে যখন একটু চুপসে আসতে শুরু করবে তখন যে ছেঁকে রাখা আমের টুকরোগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন রান্নাটা কিন্তু হাই হিটে করতে হবে, কারণ আম থেকে পানি ছাড়তে শুরু করবে। যদি হাই হিটে দেওয়া না হয় তাহলে কিন্তু আম থেকে পানিটা বের হয়ে গিয়ে আমটা একদম লাগা, লাগা হয়ে যাবে, গালা, গালা হয়ে যাবে, ভালো হবে না। চুলার হিটটা একদম হাই হিটে দিয়ে আমি এখানে লবণ দিচ্ছি।
1.5 চা চামচ পরিমাণ এবং হলুদ দিচ্ছি আধা চা চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি ঝালটা এখানে মডারেট রেখেছি। সবগুলো উপকরণ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর দেখবেন যে ক্ষণে, ক্ষণে আমের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আল্টিমেটলি এভাবে ৩-৪ মিনিট পর দেখবেন যে আরও কালারটা চেঞ্জ হয়ে গিয়ে মোটামুটি 70% এর মতো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আবারও পরবর্তী ১ মিনিটে আরেকটু চেঞ্জ হয়ে গেছে। আর এই ফাঁক দিয়ে আমি একটু কয়েকটি এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। আর এই যে দেখুন তেলেরটাও কিন্তু ছাড়তে শুরু করেছে। সরিষার থেকে কিন্তু পর্যাপ্ত তেল উঠেছে। আর এ কারণে কিন্তু এতটুকু সরিষার তেল দিয়েছি। এভাবে মোটামুটি যখন রংটা একটু ভালোভাবে পরিবর্তন হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ৩ থেকে ৪ মিনিটের জন্য। তবে মাঝে মধ্যে অফ ক্যামেরা একটু নেড়ে নিয়েছি। এখন ৩-৪ মিনিট পর ফাইনালি ঢাকনাটা তুলে দিলাম। এখন একটু আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমের যে নরমাল পানিটা ছিল সেটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়ে আমটা একটু হালকা গলতে শুরু করেছে, আবার কিন্তু তলায় লেগে যেতেও শুরু করেছে। এখন এখানে একটু ১ চা চামচ পরিমাণ টেলে রাখা আস্ত পাঁচফোড়নের গুঁড়া দিচ্ছি। আর যখন এরকম একটু হালকা গলতে শুরু করবে এবং তেলটা ভাসতে শুরু করবে সরিষার জন্য, তখন এখানে যতটুকু লাগে চিনি দিয়ে দিচ্ছি। আমি এই আচারটা একটু হালকা টক করব আর একটু বেশি মিষ্টি করব, তাই এখানে ডালের চামচে ৩ চামচ দিয়েছি। আপনারা যদি আরেকটু টক করতে চান সেক্ষেত্রে ডালের চামচে ১.৫ চামচ থেকে ২ চামচ দিলেই কিন্তু হবে। এই যে দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। চিনিটা দেওয়ার পর হাই হিট না দিয়ে চুলার হিটটা মিডিয়াম দিবেন অথবা মিডিয়াম টু লো দিবেন। তাহলে চিনিটা যখন গলবে তখন কিন্তু পুড়ে গিয়ে কালারটা ডিসকালার হবে না। যদি এ পর্যায়ে হাই হিটটা দেন সেক্ষেত্রে কালারটা কিন্তু বেশি কালচে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর এরকম কয়েকটা আস্ত আস্ত শুকনো মরিচ দিয়ে দিবেন এবং নাড়াচাড়া করবেন আরও ৪-৫ মিনিট। এভাবে নাড়তে নাড়তে যখন একদম শেষ পর্যায়ে চলে আসবে, মোটামুটি নামানোর সময় আসবে, আস্ত আস্ত থাকবে কিছু, ভাঙা ভাঙা থাকবে কিছু, তখন ২ চা চামচ পরিমাণ টেলে রাখা পাঁচফোড়নের গুঁড়ো দিবেন। বেশি গুঁড়ো দিলে কিন্তু কালো হয়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। আর একদম ফাইনালি যখন নামাবেন তার জাস্ট ৩০ সেকেন্ড আগে এখানে ২ কাপ আপনি ভিনেগার দিয়ে দিবেন সংরক্ষণের জন্য। এতে করে অনেক দিন ভালো থাকবে। অবশ্যই এই আচারটা যেহেতু একটু তেলতেলে থাকে, ভিনেগার ছাড়াই কিন্তু নরমাল টেম্পারেচারে অনেক দিন ভালো থাকে। তবে যেহেতু আমি বছর জুড়ে সংরক্ষণ করব তাই একটু ভিনেগার দিয়ে দিয়েছি। ফাইনালি এরকম একটা লুক এসেছে। অবশ্যই যখন আচারটা একদম ঠান্ডা হয়ে আসবে, স্বাভাবিক টেম্পারেচার হবে, তখন একটা কাঁচের বয়ামে এভাবে ভরে নেবেন এবং অবশ্যই চেষ্টা করবেন বয়ামটা একদম পানিরোধী করে রাখার জন্য, শুকনো করে রাখার জন্য। চাইলে বয়ামের তলায় সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন, এতে করে এটা জীবাণুনাশক হিসেবে কাজ করবে। এবং চেষ্টা করবেন যখন বোতলটা পুরাবেন, বোতলটার উপরের দিকে যাতে একটু তেলের প্রলেপ থাকে এবং বোতলটার ফাঁকে ফাঁকে যেন আচারটা ফাঁক হয়ে না থাকে। দেখতেই পাচ্ছেন উপরের দিকে এরকম আমি একটু তেলটা দিয়ে দিয়েছি। এই তেলটা একটু বেশি দিয়ে আচারটা যখন করা হয় তখন কিন্তু আচারটা অনেকদিন ভালো থাকে, খেতেও ভালো লাগে। খাওয়ার সময় তেলটা বাদ দিয়ে খাবেন, তাহলেই হয়ে যাবে। এত মজা হয়, এত মজা হয় কি বলবো! এই আচারটা যদি আপনি মুখে দেন তাহলে চারপাশ থেকে একটা মিষ্টি, মিষ্টি ভাব, ভেতর থেকে একটা টক, টক ভাব। এটা যদি না খান তাহলে একদমই কিন্তু বলে বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না। গরুর মাংস বা খাসির মাংস বা মুরগির মাংস দিয়ে পোলাও, খিচুড়ি, ভাতের সাথে পাশাপাশি গরম ডালের সাথে যদি এই আচারটা নরমালি শুধু ভাত দিয়ে একটু চটকিয়ে খান, মরিচটা একটু হাত দিয়ে ডলে খান, এটার স্বাদ একদমই ভুলবেন না কখনো। তো দর্শকগণ, আজ এখানে বিদায় নিচ্ছি। পরিবার পরিজনদেরকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন আর মজার, মজার রেসিপি শেয়ার করুন।